হ্যাঁ, আমি কাল তোমার সাথে দেখা করছি। আমি একবার সামনাসামনি দাঁড়াতে চাই অনন্যা। সে সুযোগ তুমি আর পাবে না সৈকত। এ কথা বলছো কেন? ছাড়ো, আমি আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় সেটা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। আচ্ছা, আমি তোমাকে রাত্রে ফোন করছি। আজকে নাইট শিফট আছে, অফিসে একাই থাকবো। বেশ। আচ্ছা, রাগ করো না প্লিজ। না না, ঠিক আছে, কাজ করো। ঠিক আছে, আমি রাত্রে ফোন করছি। না না, কাজ করো। এ কি, তুমি এখানে? আমি এখানে কেন সেটা তুমি বুঝতে পারছো না, তাই না? প্রথমে ফোন করলাম, ফোনটা ধরলে, তারপর ফোনটা ধরলে না, তারপর ফোনটা একেবারে সুইচ অফ করে দিলে সৈকত। আসলে আমি আপসেট ছিলাম। আপসেট? আপসেট ছিলে তুমি? তাহলে আমার অবস্থাটা একবার ভেবে দেখো। আমি সবটা বুঝতে পারছি, কিন্তু এটা আমার অফিস। তোমার অফিস, তোমার এই অফিসে আমি প্রথমবার এসেছি তা কিন্তু নয় সৈকত। এর আগেও বহুবার এসেছি এবং তোমার গার্লফ্রেন্ডের পরিচয় নিয়েই এসেছি। তাহলে আজ এত অবাক হওয়ার মতন কি আছে সৈকত? না, তোমার আসার জন্য আমি কিছু বলছি না। আই মিন, ইউ মিন তুমিও চাও যে অন্য কারোর সাথে আমার বিয়েটা হয়ে যাক, তাই তো? তুমি আমাকে ভুল বুঝছো অনন্যা। পরের সপ্তাহে আমার বিয়ে, ডেটও ফাইনাল হয়ে গেছে। দাদার বন্ধু বিদেশে থাকে, রেজিস্ট্রি করে আমাকে নিয়ে যেতে চায়। আমি তো তোমার দাদার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি তো আমাকে গুরুত্বই দিলেন না।
উনি কোনোদিনই কারোর কথার কোনো গুরুত্ব দেননি সৈকত। নিজের যেটা ভালো মনে করেছে উনি সেটাই করে গেছেন। ছোটবেলা থেকে সেটাই দেখে এসেছি। বৌদিরও কোনো স্বাধীনতা নেই এর জন্য। তাহলে আমরা এই মুহূর্তে কি করতে পারি? তাছাড়া তোমার দাদার সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে সেটা আমার নিজেরই খুব খারাপ লাগবে, নিজেকে ছোট বলে মনে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যখন তোমার ছোট আর বড় হওয়ার অঙ্কগুলো মেলাচ্ছ, ততক্ষণে কিন্তু আমার সমস্ত অঙ্ক গুলিয়ে যাচ্ছে সৈকত। এবার সব সিদ্ধান্ত তোমার। আচ্ছা, তোমার দাদা এক্স্যাক্টলি কি চাই বলো তো? আমাকে নিয়ে আপত্তিটা কোথায়? আপত্তিটা তোমাকে নিয়ে নয় সৈকত। আপত্তিটা আমার দাদার জেদ, পছন্দ। সেটাই তার কাছে বেশি মাইনে রাখে। শহরের বেস্ট ছেলেটাও যদি আমার ভালোবাসার পাত্র হয় না, দাদা তাকেও মেনে নেবে না। কেন জানো তো? কারণ সিদ্ধান্তটা তার নয়। তাহলে তুমি আমায় কি করতে বলছো? এই মুহূর্তে আমার কাছে দুটো রাস্তা খোলা আছে সৈকত। এক, আজই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আর দুই, নিজেকে শেষ করে ফেলবো, আর সেটা আজই। এ কি বলছো? তোমার কি আমার উপর একটুও কনফিডেন্স নেই? আমি জানি সৈকত, আমি হয়তো তোমার উপর বিরাট বড় একটা দায় চাপিয়ে দিচ্ছি। কিছু বছর হয়েছে তুমি নিজের হাতেই কোম্পানিটা তৈরি করেছ। নিজেকে গুছিয়ে নিতে তোমার এখনো কিছু সময়ের প্রয়োজন। কিন্তু কি করব বলো? আমি যে তোমাকে ছাড়া বাঁচব না সৈকত। আমি খুব অসহায় হয়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি অসহায় হলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো অনন্যা? তবু তোমার দাদা আছে, বৌদি আছে। তোমার মতো করে না হলেও তারা তো তোমার খারাপ চায় না। কিন্তু একবার ভেবে দেখো, আমার তুমি ছাড়া কেউ ভালো চাওয়ার আছে? সেই ছোটবেলায় সবাই আমাকে একা ফেলে রেখে চলে গেছে। না না সৈকত, এরকম ভাবে বলো না প্লিজ, এরকম ভাবে বলো না। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমার সাথে থাকবে তো সৈকত? আমার অদৃষ্টে কি আছে আমি জানি না, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই হাত ছাড়ব না, কথা দিলাম। অদৃষ্ট আমি মানি না সৈকত, তবে এইটুকু জানি, শক্ত করে ধরে রাখতে জানলে জন্ম জন্মান্তরও তার শিথিল হয় না। তোমার দাদা, বৌদি, আত্মীয় স্বজন সবাইকে ব্যথা দিয়ে তুমি মেনে নিতে পারবে অনন্যা? আসলে আমার তো কেউ নেই। সম্পর্কগুলো আমার কাছে ভীষণ দামি, আর এই সম্পর্কগুলো চোখের সামনে ভেঙে যেতে দেখলে খুব কষ্ট হয়। যে সম্পর্কগুলো একে অপরের বোঝার আগেই একে অপরের বোঝা হয়ে যায়,
সে সম্পর্কের ভার বইতে বইতে আমি ক্লান্ত সৈকত। অনন্যা, আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার দাদার সামনে গিয়ে দাঁড়াবো। আমি কথা দিচ্ছি, আমি যদি হেরে যাই তুমি যা চাইছো তাই হবে। আমরা বিয়ে করব, কারো অনুমতি ছাড়াই, আজই। আর যদি অপমানিত হও তা আমি সহ্য করতে পারবো না সৈকত। তোমায় ভালোবাসি অনন্যা, তুমি আমার জন্য সবাইকে ছাড়তে পারবে, আর আমি সামান্য একটু অপমান সহ্য করতে পারবো না? তুমি না আমার দাদার মতনই বড্ড জেদি। অনন্যা, 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 আমাকে শেষবারের মতো একটা সুযোগ তো দাও। তোমাকে তো আমি আগেই বলেছিলাম সৈকত, কোনো সুযোগ তুমি আর পাবে না। ডিসিশন একটা নিতেই হবে, আর সেইটা আমি ফাইনালি নিয়ে ফেলেছি। কোন সিদ্ধান্তের কথা বলছো তুমি? দাদা, বৌদি, আত্মীয় স্বজন সবাইকে ফাঁকি দিয়ে সত্যির থেকে পালিয়ে গিয়ে সুখে থাকার সিদ্ধান্ত? এখন তো সেই সুযোগ আর নেই সৈকত, আর তুমি ছাড়া সেটা সম্ভব না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সেটা জেনেও তুমি স্বার্থপরের মতন ব্যবহার করছো। তুমি দাদার থেকেও অনেক অনেক বেশি স্বার্থপর। আমাকে আরো কঠিন হতে বাধ্য করছো তোমরা সবাই, তুমি, দাদা, সবাই। আত্মহত্যা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। শুধু তুমি আর আমি সুখে থাকবো বলে দাদা, বৌদি, এই সমস্ত সম্পর্ককে তুমি অস্বীকার করছো? এটা স্বার্থপরতা নয়? সবাইকে কষ্ট দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছ, এটা স্বার্থপরতা নয়? আমি তোমাদের সবার মাঝখান থেকে সরে গেলে তোমরা খুব ভালো থাকবে, তোমার সো কল সম্পর্কগুলো খুব ভালো থাকবে। তাই আমাকে আর প্লিজ আটকে রেখো না। দাঁড়াও। দাদা, আমায় অমান্য করে যার ভরসায় বাড়ি ছেড়ে চলে এলি, আজকে তার কাছ থেকে পালিয়ে যাচ্ছিস? তুমি এখানে? আমি নয় জেদি, অহংকারী, স্বার্থপর, কিন্তু এই ছেটিকে চিনতে তুই কি করে ভুল করলি? দাদা, দেখ, আমি চিরকাল সংসারের ভালোর জন্য কঠিন থাকার চেষ্টা করেছি। তোর বৌদি সেটা খুব ভালো করে জানে, আর জানে বলেই সে যতই কষ্ট পাক কোনোদিন প্রতিবাদ করেনি। কারণ সে জানে যে আমার স্বার্থপর জেদি এই মনটা ভালোর জন্য করে। তোর ভালো থাকার কথা ভেবেই আমি আমার মনের মতো একটা ছেলে খুঁজে তোর বিয়ে ঠিক করেছিলাম। এখানে দাঁড়িয়ে যখন এই রাস্কেলটার কথা শুনছিলাম, এখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে এই সময় দাঁড়িয়ে যে মানুষ নিজের মূল্যবোধকে আঁকড়ে ধরে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারে, তার থেকে ভালো ছেলে আমি কোথায় খুঁজে পাবো? আজ প্রথমবার আমার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হলো। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আমি চাই তুই ভালো থাক। তুমি সত্যি বলছো দাদা? তুই কিন্তু আমার মতোই জেদি হয়েছিস। যাই হোক, এদিকে আয়। এই না,